আমি তোমার মোটর কিনে দিব আনে আপাতত এই মোটর কেনা পর্যন্ত বেঁচে রইলে না, এই দেশের জন্য জীবন দিলেই দিলে। আর সন্তান মারে কয় মা এই বেরিতে থাও, একটা কুত্তো হইতে আরে না। ও মা তোমারে আমি জায়গা রেখে দেবো ভালো জায়গায়, তুমি এই থাকবো, আমি খেয়ে দূর আমি বাঁচবো না। আমার বাবা এখন কি করে গেছে আমি কিচ্ছু বুঝতে পারি না। আমার ঘুম নাই, খাওয়া নাই, লোয়া নাই। যে বয়সে একজন সন্তানের উচিত পরিবারের হাল ধরা, সেই বয়সেই রাজপথে গুলিবিদ্ধ হয়ে শহীদ হলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের যুবক এমদাদুল হক। মা বাবার জন্য একটা ভালো ঘর তৈরির স্বপ্ন দেখতেন তিনি, কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই থেমে গেল জীবন। জুলাই আগস্টের আন্দোলনের এক অনালোচিত শহীদের নাম এমদাদুল হক। মাত্র ২৭ বছর বয়সী এমদাদুল হক গ্রামের ভাঙা কাঠের ঘরে বড় হয়েছেন। বর্ষাকালে টিনের ফাঁক দিয়ে পানি পড়ে ঘরের ভেতর। পরিবারে বাবা মা ভাই বোনদের নিয়ে বেড়ে ওঠা এমদাদুল জীবিকার সন্ধানে একসময় ঢাকায় পাড়ি জমান। গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতি মাসে কষ্ট করে উপার্জিত টাকা পাঠাতেন গ্রামের বাড়িতে। মা বাবা যেন অন্তত খেয়ে পড়ে থাকতে পারেন। মা হাসিনা বেগমকে প্রায়ই বলতেন, মা আয় করে একদিন একটা পাকা ঘর বানাবো, জায়গা কিনব, যাতে মৃত্যুর আগে তোমরা একটু আরামে থাকতে পারো। এই স্বপ্নই ছিল তার সবচেয়ে বড় প্রেরণা। বড় ভাই মোহাম্মদ হাসান গার্মেন্টসে চাকরি নিয়ে পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনেন। বড় বোনেরও বিয়ে হয় চট্টগ্রামে। সংগ্রামের মধ্যে গড়া পরিবারটি একটু একটু করে স্বপ্ন দেখতে শুরু করেছিল, কিন্তু সেই স্বপ্ন নিমিষেই থেমে যায়। ২০২৪ সালের জুলাই আগস্টে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন মাকে এমদাদুল বলেন, এই দেশে শুধু ঘরে বসে থাকলে চলবে না মা, অধিকার আদায়ে রাজপথে নামতে হবে। এই ভাবনা থেকেই আন্দোলনে সক্রিয় হন তিনি। ২০ জুলাই ঢাকার বাড্ডায় প্রতিবাদী মিছিলে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন। উত্তর বাড্ডার এমজেড হাসপাতালে নেওয়ার পথে হাসপাতালের সামনেই মৃত্যু হয় তার। মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হয়ে রাজপথে লুটিয়ে পড়েন তিনি। শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়ে শহীদ হলেন এমদাদুল হক। বাবা তুমি আন্দোলনে কালকে নামবে না কেন? আমি কালকে ২০ তারিখ কত কি হইবে, মানুষে কয় আমার ঘরে টিভিও নাই, আমার ঘরে টাচ মোবাইল নেই, আমি কিচ্ছু দিয়ে দেখতে পারি না। তখন কয় কে মা? আমি কই বাবা তুমি নামবা না। কয় ও মা কত মা সন্তান রাস্তায় পড়ে রয়েছে, মা হ্যাঁ কি মায়া মোড়েও নাই, তোমার এত মায়া কা? আমি 2 দিন আগে অসুস্থ হয়েছি, আমার ডায়াবেটিস হয়েছে 8-10 বছর। তখন অসুস্থ হয়েছি, মা তুমি কালকে ডাক্তার দেখাইও আমার, তুমি যদি ডাক্তার না দাও তাই করলাম আমার বাবা না। আমাকে বাবা বাবা কয় না, তুমি কাল নামবা না। ওই রাত 10টায় শেষ কথা কইছি, সকালে 9:30 বাজে তার মৃত্যুর খবর আমার কেউ কয় না। আমার এমদাদুলের মোবাইল নাম্বার আছে, আমি হয় আছে, 2জনে কল দিয়েছে। যখন আমি মনে করছি আমার সন্তান নাই, এই গেলে আমি চিৎকার লেগেছি। সবাই আমাকে ধরাধরি করে, কয় না কিচ্ছু হয় না। আমি কি না, আমার দেহে কয় আমার সন্তান নাই, আমার সন্তান চলে গেছে। আরে সন্তান মারে কয় মা এই বেরিতে থাও, একটা কুত্তো হইতে আরে না। ও মা তোমারে আমি জায়গা রেখে দেবো ভালো জায়গায়, তুমি এই থাকবো, আমি খেয়ে দূর আমি বাঁচবো না। আমার বাবা এখন কি করে গেছে আমি কিচ্ছু বুঝতে পারি না। আমার ঘুম নাই, খাওয়া নাই, লোয়া নাই, আমার কিছুই নাই। আমি রোগে রোগে এসে আছে। সে 20 জুলাই উত্তর বাড্ডা বসে মারা গেছে। 20 জুলাই তারে বাড়ি আনিয়ে দাফন করা হয়েছে। আমি মরার সাথে সাথে আমি বলছি আমার পাড়াপড়শি গো, যে আমার সন্তানের মুখটা একটু দেখাও আমাগো, আমার এসে দেখাও। আল্লাহর রহমতে আমার কাছে এনে পৌঁছাইছে। আমি ছেলের জন্য প্রত্যেক নামাজে দোয়া করি, তারপর আমি সে দেশের জন্য জীবন দিছে। আমার কান্নাকাটি করতে সবাই মানা করে, তারপর আমি ফিরতে পারি না। তারপরও দৈনিক আসি, আমার
বাবার কবরের কাছে 3 বার আসি আমি, আমার বাবার বাড়ি মাটি দিছি। যে গুলিতে আমার ছেলে শহীদ হয়েছে, দেশের জন্য জীবন দিয়া শহীদ করছে। এই আগেই বলছে যে আপনারা চলেন দেশ স্বাধীন করি দেশ চলেন। সবে বলছে যে না কিসের জন্যে, ফাও মরতে তো আমাকে দিন, মরলে তো আগেও মরা লাগবে পিছেও মরা লাগবে, শহীদ মৃত্যু হইলে ভালো না। এও বলছে দেশের জন্য জীবন দিয়া দেশ স্বাধীন করিয়ে দিয়ে, আমরা দেশ স্বাধীন না করলে কারা স্বাধীন করবে। এইয়ার পরে সে আন্দোলনে গেছে, কয়েকদিনই আন্দোলনে গেছে, আন্দোলনে যাইয়ে সে শহীদ হয়েছে। দেশের গর্ব যে এখন আমার ভান্ডারিয়া থানায় পিরিজপুর জেলায় আমার ছেলের খুব সুনাম, মা বাবা সম্মান পায়, যে জায়গায় যায় সেই জায়গায় নাই তো কিছু। বাবা আমার স্বাধীন করে গেছে দেশ, আমাদের কিছু নাই তো। সরকারের কাছে এইটুই আবেদন যে আমাকে ভবিষ্যতে যেটা আমরা সুষ্ঠুভাবে থাকতে পারি, খাওয়া দাওয়া করে পরিচালনা করিয়ে, এইভাবে যেন সরকার আমার একটা ব্যবস্থা করিয়ে দেয়। আর আমার ছেলে আছে মেয়ে আছে, যেন সরকার যেন একটা চাকরির ব্যবস্থা করিয়ে দেয়। আমার ভাইকে হারিয়ে আমার বৃদ্ধ বাবা মা এখন বাকরুদ্ধ অবস্থায়, তারা অসুস্থ হয়ে পড়ছেন। আমার ভাই মারা গেছে, ওর অফিস রুমের যারা আছিল এদের মাধ্যমে আমরা খবর পেয়েছি যে এরকম ইমদাদুলের মাথায় গুলি লাগছে, ওর এরকম অবস্থা, মারা গেছে এমজেড হাসপাতালের সামনে। ওখানে নিয়েছিল চিকিৎসার জন্য, তারা চিকিৎসা করার আগেই সে মারা। আমার ভাইকে নিয়ে আমার গর্ব হয়, আবার আমার ভাইয়ের কথা মনে পড়লে আবার খুব খারাপও লাগে। গর্ব যে আমার ভাই দেশের জন্য শহীদ হয়েছে, আর খারাপ লাগে যে আমার ভাই আমার কাছে নাই। ভাইয়ের কথা মনে পড়লে আমার খুব খারাপ লাগে। সম্পূর্ণ বেশিরভাগই আমার ছোট ভাই সংসারের খরচ বহন করত। আমি চট্টগ্রাম ছিলাম, ছোট গার্মেন্টসে চাকরি করতাম। ভাই মারা যাওয়ার পরে ভাইয়ের শেষ দেখা মানে কবরটা দেখতে আসছি, ওই যে আসছি আর যাওয়া হয় না। বলে আমার মা বাবা অসুস্থ হয়ে পড়ছে, সংসারে পুরুষ মানুষ আর কেউ ছিল না, এই জন্য আমি বাড়িতেই থেকে যাই। আমি বেকারই আছি, তাই সরকারের কাছে আমার আবেদন যে সরকারিভাবে যেন আমাকে বা আমার ফ্যামিলিকে, বিশেষ করে আমাকে একটা চাকরি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এমদাদুল রেখে গেছেন সম্মান। গ্রামের মানুষ আজও তার পরিবারের পাশে দাঁড়ায়, মা বাবাকে সম্মান করে, শ্রদ্ধা করে সেই শহীদের আত্মত্যাগকে। রাজপথে গুলিতে প্রাণ গেলেও সে মৃত্যুর ভেতর দিয়ে রেখে গেল একটি চিরন্তন জীবনের গল্প। বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার সংগঠন শহীদ এমদাদুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে। কিছু সহায়তা ও অর্থ সহায়তায় এখনও চলছে তার পরিবারের খরচ। ঘর বানানোর স্বপ্নটা এমদাদুল পূরণ করতে পারেননি, কিন্তু রেখে গেছেন এমন এক সম্মান যা টিকে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। এমদাদুল হক, যিনি শুধু একজন গাড়ি চালক ছিলেন না, ছিলেন অধিকার বোধ সম্পন্ন একজন সাহসী যুবক।